তারায় ঝলমলে বিশাল এক রাতের আকাশ। এরই মাঝে একদল সাহসী নভোচারী মিশন নিয়ে বেরিয়ে পড়েছেন মহাকাশের পথে। হ্যাঁ, আমি বলছি স্পেস এক্স ক্রু 10 মিশনের কথা। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলেছি মহাকাশের এক রুদ্ধশ্বাস অভিযানে, স্পেস এক্স ক্রু 10 ট্রান্সফার মিশনের রহস্যময় গল্পে। সো লেটস বিগিন দ্য জার্নি। মহাকাশ স্টেশনে উইলমোর ও উইলিয়ামস। মহাকাশের অনন্ত শূন্যতায় ভেসে থাকা ছোট্ট একটি বিন্দু, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, পৃথিবীর সকল বিজ্ঞানীদের সায়েন্টিফিক কোলাবোরেশনের কি হাব। আর সেখানেই অধীর অপেক্ষায় দিন গুনছিল দুজন নভোচারী, বেরি বোচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস। প্রায় 9 মাস হতে চলল তারা পৃথিবীর বুকে ফিরে আসার অপেক্ষায়। কিন্তু কেন এই দীর্ঘ অপেক্ষা? কেন তারা আটকে আছেন মহাকাশে? এর উত্তর লুকিয়ে আছে বোয়িং স্টারলাইনার নামের মহাকাশযানটির কিছু অপ্রত্যাশিত সমস্যায়। যে রকেটটিতে তাদের বাড়ি ফেরার কথা ছিল, সেটিই এখন প্রশ্নের মুখে। চলুন আরেকটু গভীরে যাই। বোয়িং স্টারলাইনারের ত্রুটি ও স্পেস এক্সের উদ্ধার অভিযান। কথা ছিল 8 দিনের মহাকাশ ভ্রমণের। দিন গিয়ে গড়ায় মাসে, ফেরা হয় না সুনিতা আর বোচের। স্টারলাইনারের মূল সমস্যা দেখা দিয়েছিল তার রিঅ্যাকশন কন্ট্রোল সিস্টেম বা দিক পরিবর্তনকারী থ্রাস্টারগুলোতে, বিশেষ করে যখন হিলিয়াম গ্যাসের লিকেজ হওয়া শুরু করে। হিলিয়াম, হ্যাঁ, এটা থ্রাস্টারগুলোতে জ্বালানি চাপ সৃষ্টি করে, অনেকটা স্প্রে ক্যানের মতো। যদি হিলিয়াম প্রয়োজনের চেয়ে বেশি বেরিয়ে যায়, থ্রাস্টারগুলো ঠিকমতো কাজ করবে না, আর সেটা মানে উড্ডয়ন, ডকিং বা পৃথিবীতে ফেরা সবকিছুই ঝুঁকির মুখে পড়বে। স্টারলাইনার যখন মহাকাশ স্টেশনে পৌঁছায়, তখন ডকিংয়ের সময়ও এর থ্রাস্টার সিস্টেমে সমস্যা দেখা দেয়। সফটওয়্যার প্রথমে 5টি থ্রাস্টারকে অকেজো হিসেবে চিহ্নিত করে, যদিও পরে 4টি সচল করা সম্ভব হয়। কিন্তু ঠিক কী কারণে এই ত্রুটি, তা ছিল সম্পূর্ণ অজানা। জানতেন সাহায্য আসবেই, কিন্তু কবে? আর এই অনিশ্চয়তার মধ্যেই এক নতুন উদ্যমে এগিয়ে গিয়েছিল স্পেস এক্স। শুরু হতে চলেছে এক রোমাঞ্চকর অভিযান, স্পেস এক্স ক্রু 10 রেস্কিউ মিশন। এই মিশনে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল ব্যবহার করে শুধু নতুন ক্রুদের আইএসএসে পাঠানোই হবে না, বরং বুচ এবং সুনিতাকেও ফিরিয়ে আনাও হবে। আমাদের আজকের এপিসোড একদম উৎক্ষেপণ থেকে শুরু করে মহাকাশে বিচরণ এবং তারপর আবার পৃথিবীতে ফিরে আসা এই সম্পূর্ণ প্রসেসটি জানব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফ্যালকন 9 ও ক্রু ড্রাগন। মহাকাশ ভ্রমণের এই যাত্রা শুরু হয় ফ্যালকন 9 রকেট দিয়ে। স্পেস এক্সের এই 2 স্টেপ রকেট তার নির্ভরযোগ্যতা এবং কার্যকারিতার জন্য বিখ্যাত। প্রথম পর্যায়ে রয়েছে 9টি শক্তিশালী মার্লিন ইঞ্জিন। যদি কোনো কারণে এর একটি ইঞ্জিন অচল হয়েও যায়, বাকি 8টি ইঞ্জিন সেই ধাক্কা সামলে নিতে পারবে। তাই এটা নিশ্চিত করেই বলা যায় এটি স্মুথ উড্ডয়নে সক্ষম। রকেটের একেবারে মাথায় সেকেন্ড স্টেপের উপরে বসানো থাকে ক্রু ড্রাগন ক্যাপসুল, যা নভোচারীদের মেইন বাহন। উৎক্ষেপণের প্রায় আধা ঘন্টা আগেই ফ্যালকন 9 এবং ক্রু ড্রাগনে অত্যন্ত সতর্কতার সাথে ফুয়েল ভরা হয়। ক্রু ড্রাগন ক্যাপসুলটি 7 জন যাত্রী বহনে সক্ষম। ভেতরে নভোচারীদের সিট ছাড়াও থাকে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা। নভোচারীরা সিটে বসার পর তাদের সামনে থাকে অত্যাধুনিক টাচ স্ক্রিন ডিসপ্লে, যা দিয়ে তারা সব তথ্য নজরে রাখতে পারেন। তবে মজার ব্যাপার হলো, ক্রু ড্রাগন মূলত একটি স্বয়ংক্রিয় বাহন। নভোচারীরা সাধারণত এটি চালান না, শুধু পর্যবেক্ষণ করেন। তবে যদি কোনো বড়সড় সমস্যা দেখা দেয়, তখন তারা ম্যানুয়ালি এর নিয়ন্ত্রণ নিতে পারেন। লঞ্চিং। চলুন এবার লঞ্চ প্যাডে ফেরা যাক। ফ্যালকন 9-এর 9টি ইঞ্জিন একসাথে গর্জে ওঠে, প্রবল শক্তি দিয়ে ক্রু ড্রাগনকে ঠেলে দিল মহাকাশের দিকে। ফার্স্ট স্টেপের অংশটি প্রায় 2.5 মিনিট ধরে জ্বলে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকেই ফিরে আসে, যা পরে আবারও ব্যবহার করা যায়। এর মধ্যে ক্রু ড্রাগনের ইঞ্জিনগুলো চালু হয়ে তাকে পৌঁছে দেয় পৃথিবীর কক্ষপথে। আর এখান থেকেই শুরু হয় আসল মহাকাশ যাত্রা। ক্রু ড্রাগন তার ছোট ছোট থ্রাস্টার ব্যবহার করে অত্যন্ত সূক্ষ্মভাবে নিজের গতিপথ ঠিক রেখে ধীরে ধীরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে এগোতে থাকে। সে তার কক্ষপথকে স্টেশনের সাথে নিখুঁতভাবে মিলিয়ে নেয়। ডকিং। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, অ্যাপ্রোচ এবং ডকিং। ক্রু ড্রাগন তার নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহার করে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে আইএসএস-এর কাছে পৌঁছায়। খুব সাবধানে গতি কমিয়ে ডকিং পোর্টের সাথে নিজেকে অ্যালাইন অ্যান্ড অ্যাটাচ করে, অর্থাৎ স্টেশনের সমান্তরালে এসে নিজেকে স্টেশনের সাথে যুক্ত করে। মহাকাশ স্টেশনে প্রবেশ। ডকিং সফল হয়েছে।
এবার ক্রু ড্রাগন এবং ISS এর মাঝে থাকা হ্যাচ বা দরজা খোলার পালা। তার আগে দুই অংশের ভেতরে বাতাসের চাপ সমান করা হয়। হ্যাচ খুলে গেলেই নভোচারীরা প্রবেশ করেন মহাকাশ স্টেশনে। সেখানে আগে থেকেই থাকা ক্রুরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই সময়ে বিদায়ী ক্রুরা নতুনদের স্টেশনের বিভিন্ন চলমান পরীক্ষা নিরীক্ষা, কাজকর্ম এবং জরুরি বিষয়গুলো বুঝিয়ে দিয়ে সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে স্পেস স্টেশনের দায়িত্ব ও কাজ হস্তান্তর করে। অবশেষে সব প্রস্তুত, এবার ঘরে ফেরার পালা। বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামসের দীর্ঘ অপেক্ষার অবসান। আনডকিং শুরু হলো। আনডকিং প্রক্রিয়া। ক্রু ড্রাগন স্বয়ংক্রিয়ভাবে ISS থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়। স্প্রিংয়ের হালকা ধাক্কায় সে ধীরে ধীরে স্টেশন থেকে দূরে সরে আসতে থাকে। পুরো ব্যাপারটা অটোমেটিক হলেও জরুরি অবস্থার জন্য ম্যানুয়াল ব্যবস্থা সবসময়ই প্রস্তুত থাকে। এক্সিট বার্ন। স্টেশন থেকে কিছুটা দূরে সরে আসার পর ক্রু ড্রাগন তার থ্রাস্টার ব্যবহার করে এক্সিট বার্ন দেয়। এই বার্নের মাধ্যমে সে ISS থেকে আরও দূরে চলে যায় এবং স্বাধীনভাবে পৃথিবীর দিকে যাত্রা শুরু করে। শুরু হয় কক্ষপথ পরিবর্তনের পালা। নিয়ন্ত্রিত বার্নের মাধ্যমে ক্রু ড্রাগন ধীরে ধীরে তার কক্ষপথ নিচু করতে থাকে, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের জন্য নিজেকে তৈরি করে। ডি অরবিটের মিশন কন্ট্রোল সার্ভিস থেকে প্রতিটা মুহূর্ত নিখুঁতভাবে গণনা করেই এই পথ নির্ধারণ করা হয়। স্পেসএক্সের রকেট ইঞ্জিন ড্রেকো থ্রাস্টারগুলো কয়েক মিনিটের জন্য জ্বলে ওঠে মহাকাশযানটির গতি অনেকখানি কমিয়ে দেয় এবং তাকে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ঠেলে দেয়। আর এর ঠিক আগেই ঘটে ট্রাঙ্ক জেটিসন। ক্যাপসুলের পেছনের যে অংশে সোলার প্যানেল আর রেডিয়েটর থাকে সেটি মূল ক্যাপসুল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বায়ুমণ্ডলে প্রবেশের সময় জ্বলে ছাই হয়ে যায়। মূল ক্যাপসুলটি তার নিয়ন্ত্রিত পথে এগিয়ে চলে পৃথিবীর দিকে। অবশেষে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ক্রু ড্রাগন। শব্দের চেয়ে প্রায় 25 গুণ বেশি গতিতে নিচে নামতে থাকা ক্যাপসুলটি বায়ুর ঘর্ষণে প্রচণ্ড তাপ ও চাপের সম্মুখীন হয়। এর বাইরের দিকে থাকা তাপরোধক হিটশিল্ড এই চরম পরিস্থিতি থেকে ভেতরের নভোচারীদের রক্ষা করে। এই সময় ক্যাপসুলের চারপাশ থেকে আসা গ্যাসের বা প্লাজমার একটি স্তর তৈরি হয়, যার কারণে কিছুক্ষণের জন্য পৃথিবীর সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। বায়ুমণ্ডলের অগ্নিপরীক্ষা শেষ, এবার নিরাপদে নামার পালা। প্রায় 18,000 ফুট, প্রায় 5.5 কিলোমিটার উচ্চতায় প্রথমে দুটি ছোট ড্রোপ প্যারাশুট খোলে, যা ক্যাপসুলের গতি কমায় এবং তাকে স্থিতিশীল করে। এরপর প্রায় 6,000 ফুট, প্রায় 1.8 কিলোমিটার উচ্চতায় 4টি বিশাল মূল প্যারাশুট সম্পূর্ণরূপে খুলে যায়। ক্যাপসুলের গতি এখন অনেকটাই ধীর, যা একটি স্মুথ ল্যান্ডিং নিশ্চিত করে। অবশেষে ক্রু ড্রাগন আলতো করে নেমে আসে আটলান্টিক মহাসাগরে বা মেক্সিকো উপসাগরের নীল জলে। স্প্ল্যাশ ডাউন। কোথায় নামবে তা নির্ভর করে আবহাওয়ার উপর। তাদের পৃথিবী পৃষ্ঠে অবতরণের সাথে সাথেই ছুটে আসে স্পেসএক্সের উদ্ধারকারী দল। তারা দ্রুত ক্যাপসুলটিকে সুরক্ষা করে এবং নভোচারীদের সাবধানে বের করে আনে। তারপর প্রাথমিক স্বাস্থ্য চেকআপের পর তারা পা রাখেন পৃথিবীর মাটিতে। দীর্ঘ অপেক্ষার অবসান এবং একটি সফল উদ্ধার অভিযানের সমাপ্তি। বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস অবশেষে বাড়ি ফিরলেন। কিন্তু গল্প এখানেই শেষ না। চলুন এবার সেই $1.5 বিলিয়ন বোয়িং স্টারলাইনারটির দিকে আরেকবার তাকাই। সমস্যা সত্ত্বেও এটি একটি অত্যন্ত সক্ষম মহাকাশযান। স্পেসএক্স ড্রাগন বা রাশিয়ান সোয়ুজের মতো এটিও 5 জন নভোচারী বহন করতে পারে। তবে এর একটি বিশেষত্ব আছে যা একে অন্যদের থেকে আলাদা করে তোলে। স্টারলাইনার সমুদ্রে নয়, বরং স্থলে অবতরণের জন্য ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটি প্যারাশুটের সাহায্যে গতি কমিয়ে শেষে এয়ারব্যাগ ফুলিয়ে মাটির ওপর অবতরণ করতে পারে। বিভিন্ন মহাকাশযানের আকারের একটা ধারণা পেতে দেখুন একজন সাধারণ মানুষের তুলনায় এগুলো কতটা বড়। আরেকটি অবাক করা তথ্য দেই, স্টারলাইনার যখন জ্বালানি সহ উৎক্ষেপণের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে তখন এর ওজন হয় প্রায় 44,000 কেজি। কতটা ভারী আন্দাজ করতে পারছেন? এটা প্রায় 27টা বড় স্কুল বাসের মোট ওজনের সমান, অথচ আকারে এটি খুব একটা বড় নয়। তো বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।